কি যাচ্ছেন যে গোমাতাকে রাষ্ট্রমাতা বলে ঘোষণা করতে। কি বললাম? গোমাতাকে রাষ্ট্রমাতা বলে ঘোষণা করতে কেন চাচ্ছেন? একবিংশ শতাব্দীতে বর্তমানে বিজ্ঞানের যুগে যেখানে স্থল জল অন্তরিক্ষে বিজ্ঞান কবজা করেছে, সর্বত্র তাদের অবাধ গতি, সর্বত্র সমস্ত রহস্য যারা উদ্ঘাটন করছে যে বিজ্ঞানীরা, সেখানে ভারতের সাধুসন্ত চাচ্ছেন একটি পশুকে রাষ্ট্রমাতা রূপে ঘোষণা করতে। এটা কেমন কথা? একটি গরু দু চারটি গরুর মা হতে পারে, কিন্তু একটি গরু একটা রাষ্ট্রের মা কেমন করে হয়ে যাবে? এটা কোন চিন্তাভাবনা বিচারের পরিণাম? আর এর পিছনে যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী আছে? সাধারণ মানুষের কাছে এটা ধারণার বাইরে যে হঠাৎ সাধুরা কেন একটি পশুকে রাষ্ট্রের মা হিসেবে ঘোষণা করাতে চাচ্ছে। রাষ্ট্রের পিতা তো তোমরা সবাই জানো, কিংবা রাষ্ট্রের ফুল, রাষ্ট্রের পশু, রাষ্ট্রীয় পশু বলা হয়, রাষ্ট্রীয় ফুল বলা হয়, আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু একটি পশু হয়ে রাষ্ট্রমাতা হবে, কেবল রাষ্ট্রমাতাই হবে নয়, একটি পশু সে বিশ্বের মাতা। আর সেটি পশু নয়, ঋষিরা বলে গিয়েছেন তাহা পশু নহে, পশুর মতো দেখতে হলেও ওটি পশু নহে। তারা সংস্কৃতে বলেছেন তিলম না ধান্যম পশব না গাবহা, পশু হয়েও গরু পশু নয়। আবার ধান্য শস্যের মধ্যে পঞ্চশস্য আছে না, তার মধ্যে তিল একটা শস্য। এই তিল ধান্য শস্য হয়েও তিল শস্য নয়। তিলম না ধান্যম মানে ধান্য শস্যের মতন, ধান শস্যের মতন শস্য নয়। তিলের এতটাই গুরুত্ব মাহাত্ম্য, তাই ঋষিরা তাকেও অনেক উঁচু আসনে বসিয়েছে। তিল ধান্য শস্য নয়, তিল আরও অনেক উঁচুতে স্থান তার, তাই তিলম না ধান্যম বলা হয়েছে। পশব না গাওয়াহা, পশু হয়েও গরু পশু নয়। গাওয়াহা মানে গরু। তাহলে গরু হয়েও মানে পশু হয়েও তার স্থান অনেক উচ্চে। তার জন্য শাস্ত্রে ঋষিরা সবসময় গো মাতার জয়ধ্বনি করেছেন। তারা কি জানতেন না টিকটিকি গিরগিটি মা হন, কুত্তা বিল্লি মা হয়? জানতেন, কিন্তু কখনোই তো তার জয়ধ্বনি তো তারা করেননি, তাদের এত উচ্চ প্রশংসা তো করেননি। আর আমরাও বাচ্চার থেকে কখনো কোনো ধর্মীয় স্থানে কখনো শুনিনি টিকটিকি মাতা কি জয় হচ্ছে, গিরগিটি মাতা কি জয় বলা হচ্ছে, কুত্তা মাতা কি জয়, আর দুই হাত তুলে আমরা জয় জয়কার করছি, এমন তো কখনো তো শুনি নাই। কিন্তু সর্বত্র বাচ্চার থেকে শুনছি গো মাতা কি জয়, আর তখন দুই হাত তুলে আমরা জয় জয়কার করি। হিন্দু মাত্রেই গোভক্ততা অবশ্যই করে থাকেন। এখন ঋষিরা এর সঙ্গে আর একটা কথা বলেছেন যে গরু কেবল আমার তোমার মা নয়, সারা বিশ্বের মা। গাও বিশ্বস্য মাতারাহা, তারা এই একটা বাক্যে সমস্ত কিছু বলে দিয়ে চলে গেছেন। গরু বিশ্বের মা। আধুনিক বর্তমান ছেলেমেয়েরা, মানুষেরা সেটাই তাদের ভেতরে জিজ্ঞাসা যে বাপু একটা দুটো গরুর একটা গরু মা হতে পারে, তাই না? সে বাচ্চা দিতে পারে, দু চারটে বাচ্চা দিতে পারে, তার বেশিও বাচ্চা দিতে পারে, তো তার মা হতে পারে। আর আপনারা যারা গো ভক্ত, গো প্রেমী, পশু প্রেমী, তো তার জন্য আপনারা
গোমাতার জয়ধ্বনি দিতেই পারেন, গোমাতা বলতেই পারেন, যেহেতু আপনারা দুধ খান, তাহলে সেই হিসেবে আপনারা গোমাতার জয়ধ্বনি দিচ্ছেন, গোমাতা বলছেন, সেটা মেনে নেওয়া যেতে পারে এবং আপনারা পশুপ্রেমী, মেনে নেওয়া যেতে পারে। তার জন্য আপনারা গো হত্যা বন্ধ করার জন্য চেষ্টা করছেন, সেটাও মেনে নেওয়া যেতে পারে। কিন্তু একটি গরু, একটি পশু, সে রাষ্ট্রের মাতা হয়ে যাবে? এটা কেমন কথা? এটা কোন বুদ্ধিমত্তার কথাবার্তা? কি বিচারের কথাবার্তা বাপু? তাহলে ঋষিরা বলে গিয়েছেন হাজার হাজার বছর আগে যে গাও বিশ্বস্য মাতরা, গরু কেবল কয়েকটা গরুরই মা নয়, আমার তোমার মা তো অবশ্যই। কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, পশু পাখি, এমনকি বিশ্বের মাতা যদি হয়, তাহলে বিশ্ব তো 5টা মূল জড় পদার্থ দিয়ে তৈরি হয়েছে। সেটা সংস্কৃতে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বোম বলা হয়। বাংলায় বললে পর ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুৎ মানে বায়ু, আর বম হলো শব্দ, যাহা আকাশ, শব্দ গুণকম আকাশ বা আকাশ গুণকম শব্দ। তাহলে শব্দ হলো, তাহলে 5টা মূল জড় পদার্থ দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে 5টা মূল জড় পদার্থ দিয়ে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি তুমি, তাহলে ওই 5টা জড় পদার্থ দিয়েই তো হয়েছি। ওই মাটি, জল, বায়ু, অগ্নি, শব্দ, তোমার আমার মধ্যে সব আছে। তাহলে কি জড়বস্তু, কি জীবন, সবেরই মা গোমাতা। শুনতে আশ্চর্য, কিন্তু ব্যাখ্যা বড় গজব, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। দেখো, গরু মানুষেরও মা। কেন না, মা যেমন শিশু সন্তানের, সদ্যজাত শিশু থেকে তার কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, তার শরীরের রোগ, সব কিছু মা ছাড়া আর কেউ বুঝতে পারে না, বাপও নয়। এমনকি মা ডাক্তারের কাছে গিয়ে যতক্ষণ না শিশুটার কি হয়েছে, কোন কষ্ট হচ্ছে, কেমন কষ্ট হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, অর্থাৎ সাইন সিমটম যতক্ষণ না বলছে ডাক্তারকে, ততক্ষণ পর্যন্ত ডাক্তারও কোনো প্রেসক্রাইব করতে পারবে না। কারণ ডাক্তারেরও ক্ষমতা নাই যে শিশুটার কি হয়েছে সেটা বোঝার। একমাত্র মায়ের মুখ থেকে শুনে ডাক্তার প্রেসক্রিপশন বানাবে, প্রেসক্রাইব করবে। তাহলে এই ক্ষমতাটা পরমেশ্বর, পরব্রহ্ম, পরমাত্মা মাকেই দিয়ে রেখেছে, যে মাই কেবল সন্তানের কি হয়েছে বুঝতে পারবে, জানতে পারবে। মায়ের ক্ষমতাই আছে সন্তানকে ধারণ করা, পালন পোষণ করার। এ অদ্ভুত। ঠিক এই গুণাবলীর জন্যই মা, এই গুণাবলীর জন্য। তারপর তো তার আরও রয়েছে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সে তো রয়েছে সন্তানের প্রতি, এ তো রয়েছে। প্রত্যেক জীবেরই তাই রয়েছে, সন্তানের প্রতি তার প্রেম ভাবনা রয়েছে। তাকে কি বলে, অন্ন যোগানোর ব্যবস্থা, তার স্বাস্থ্যের ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা করার জন্য মায়ের, প্রতিটি জীবের রয়েছে। দেখো না, সন্তানকে রক্ষা করার ব্যবস্থা বা তার দায় দায়িত্ব মা নেয়। কোন পশুর নেই? কীট পতঙ্গ, পশু পাখি সবারই আছে। আর এই গুণাবলী রয়েছে গোমাতার মধ্যে। প্রথম তো হলো, ঘরে ঘরে গোমাতা আজ আর নাই, লুপ্ত হয়ে যাচ্ছে। যে কটি ভারতীয় দেশি গোমাতা বেঁচে আছে, সেগুলিকে বাঁচানোর জন্যই সাধু সন্তরা অভিযান করছে। আগামী 27শে এপ্রিল
সারা দেশ জুড়ে এই অভিযানটি হবে যে দেশীয় ভারতীয় গোমাতাকে হত্যার হাত থেকে বাঁচানোর জন্য, গো হত্যা বন্ধের কানুন তৈরি করার জন্য এবং গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য সাধু সন্তরা 27শে এপ্রিল গো সম্মান আহ্বান অভিযান শুরু করছেন। তাই ঘরে ঘরে যা রয়েছে তা তো ক্রসবিট শঙ্কর প্রজাতি, সেগুলো গোমাতা নয়। আর যাদের ঘরে শঙ্কর প্রজাতি নেই তাদের ঘরে জার্সি হলস্টিন ফ্রিজিয়ান নামক বৈদেশিক কিছু দুধ দেনেওয়ালা পশু রয়েছে, গোমাতা নহে। গোমাতা সেটি যার মাথার পিছনে কাঁধে উঁচু হয়ে আছে কুঁজ, গলায় ঝুলছে থলথল করে গলকম্বল, আর যখন ডাকবে রম্ভাবে হাম্মা, তার মুখ থেকে ওই আওয়াজ বেরোবে। তার চোখ অতীব সুন্দর, চোখ দেখলেই চোখের দিকে তাকিয়ে থাকতে মন করা যায়, এই রকম অতীব সুন্দর চোখ গোমাতার। এছাড়াও অনেক কি বলে চিহ্ন রয়েছে, তার লেজের কেশ, তার ত্বকের রোম, এরকম বহু কিছু রয়েছে। কিন্তু ছট করে যদি দেখে চিনতে হয় তাহলে উঁচু হবে তার কুঁজটা আর থলথল করবে তার গলকম্বলটা। কিন্তু ক্রসবিট যেগুলো শঙ্কর প্রজাতি, ও দেখবে সামান্য একটু হয়তো কুঁজ আছে, সামান্য হয়তো একটু গলায় গলকম্বল আছে, সেগুলি কিন্তু গোমাতা নয়। গোমাতার সঙ্গে কোনো অংশেই সেগুলি মিল নেই, তার গুণাবলীর সঙ্গে কোনো অংশেই মিল নেই। গোমাতার যে গুণাবলী আছে, তো গোমাতা কেন মা বলল ঋষিরা? না, যেহেতু মা যেমন সন্তানের কষ্ট বুঝতে পারে আর তার প্রতিকার করার চেষ্টা করে, গোমাতা যার বাড়িতে আছে সেই গোমাতা যদি তার বাড়িতে ভগবতী রূপে, দেবী রূপে বা দেবী জ্ঞানে বা ভগবতী জ্ঞানে সেই বাড়িতে বিরাজ করে, সেই বাড়িতে থাকে, সেই বাড়িতে ভগবতী গোমাতা স্বাধীনভাবে থাকে, আদর যত্ন পায়, সেবা পায়, এবং ঘরের মানুষরা তাকে পশু জ্ঞান করে না, ভগবতী জ্ঞান করে কিংবা দেবী জ্ঞান করে। এই ধরনের যার বাড়িতে গোমাতা রয়েছে, এইভাবে যার বাড়িতে গোমাতা রয়েছে, সেই গোমাতা সেই বাড়ির মানুষ কেন, কোনো জীব, আরও কোনো যদি জীব থাকে, তার কষ্ট শারীরিক এবং মানসিক তাহা গোমাতা টের পান বা বুঝতে পারেন, যেমন মা তার সন্তানের পারে। গোমাতা সেটি বুঝতে পারেন। আর গোমাতা তখন কি করেন? গোমাতা তখন কি করে জানো? যখন চড়তে যায় তখন সে যার মানসিক কষ্ট হয়েছে এই রকম, হ্যাঁ না, এই রকম কী কষ্টটা হয়েছে, শরীরে কোন রোগটা ধরেছে, কোন কষ্টটা, সেই জাতীয় জড়িবুটি গাছপালা ইত্যাদি খেয়ে চলে আসে। আর আসার পর পরের দিনই যে সে দুধ দেবে কিংবা গোবর গোমূত্র দেবে, তিনটেই সেই রোগের, সেই রোগ মানে কোনো মানসিক রোগ কিংবা কোনো শারীরিক রোগ, ওই তিনটে বস্তুই, দুধ, গোবর, গোমূত্র, তিনটেই ওই রোগের ঔষধ, ওই রোগের ঔষধ। রাখাল সিস্টেম আমাদের যেটা ছিল, তোমার আমার সবার বাড়ির থেকে গরু বা গোমাতাকে নিয়ে চড়াতে যেত, ঘাস খাওয়াতে যেত, তারা এই ব্যাপারটা জানতো। অদ্ভুত ব্যাপার, এক পাল বা এক দল গরু রয়েছে, তার মধ্যে থেকে কোনো গরু হয়তো এধার ওধার চলে গেল, গিয়ে আর কিছু খেয়ে আসলো, তারপর আবার দলের মধ্যে হয়তো চলে এসেছে। রাখাল ওটিকে খেয়ালে রাখে, আর সে যার বাড়ির থেকে ওই গরুকে নিয়ে এসেছে তার বাড়িতে ফিরিয়ে দেবার সময় ওই গরুটিকে হাঁক দিয়ে বলে যায়, ওগো তোমাদের বাড়িতে কারোর অসুখ টসুখ রোগ টোগ হয়েছে, যদি হয় তাহলে কালকের দুধটা কিংবা গোমূত্রটা খাইয়ে দিও, বলে যেত।
এটা রাখাল পরম্পরায় ছিল। আজ তো রাখাল পরম্পরাটাই নষ্ট হয়ে গিয়েছে। আর তখন ঘরের মানুষরা ওই গরুর দুধ তাকে খাইয়ে দিত কিংবা গোমূত্রটা খাইয়ে দিত। এতে সেই রোগ থেকে সে মুক্ত হতো, শারীরিক কিংবা মানসিক। এই ঘটনাটি ঝাড়খণ্ডের একটি মা তার শিশু সন্তানকে কোলে নিয়ে এসে কোনো এক মহারাজের এই রকম সৎসঙ্গ চলছে, ভগবত কথা হচ্ছে, গোমাতার কথা হচ্ছে, সেখানে এসে শুনতে বসেছিলেন। আর বাচ্চাটি খুব কান্দাকাটা করছিল, খুব কাঁদছিল। তাতে মহারাজজির কথা বলায় অসুবিধা হচ্ছিল, যারা উপস্থিত ছিল তাদেরও ডিস্টার্ব বোধ হচ্ছিল। তখন মহারাজ কিছু আয়ুর্বেদিক ঔষধ তার ঝোলাতে ছিল এবং তিনি হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন, কিছু ঔষধ তার ঝোলাতে ছিল। তিনি ভাবলেন বাচ্চাটার কি হয়েছে, একবার মাটিকে ডেকে জিজ্ঞাসা করে ঔষধ দিয়ে দিই, তাহলে বাচ্চাটা চুপ করে যাবে, তাহলে তার কথা বলতেও ভালো লাগবে, সুবিধা হবে, কোনো ডিস্টার্ব বোধ হবে না, আর যারা শুনতে এসছে তাদেরও কোনো অসুবিধা বোধ হবে না। তো মাটি প্রথমে তো বলল যে আপনি কি ওষুধ দেবেন আমার এই শিশুকে যে ও সহ্য করতে পারবে? আপনি তো মূর্খের মতন কথা বলছেন। এই শিশুটার যা হয়েছে তা আমি জানি, আমার সন্তানের কি হয়েছে আমি জানি, আর তার জন্য আমি ঔষধ খেয়েছি, আর ও আমার দুধ খাবে, ঠিক হয়ে যাবে। মহারাজ সেই দিন বুঝলেন যে তিনি যে এতদিন ধরে গোমাতা ঋষিরা কেন বলে গিয়েছেন, কোনো পশুকে এত সম্মান করেননি, কেবলমাত্র গরুকেই এত সম্মান দিয়েছেন। তো তিনি অনেক দিন ধরে তার মনে প্রশ্ন ছিল, এক জিজ্ঞাসা ছিল, কেন কেবলমাত্র গরুকেই মা বলা হচ্ছে? কুকুরও তো মা আছে, গাধাও তো মা হয়, টিকটিকি গিরগিটিও তো মা হয়, কেন তাদেরকে মা বলে সম্বোধন করলেন না ঋষিরা? তার সদুত্তর তিনি পাননি, ওই মাটির কাছ থেকে সেদিন পেলেন। কারণ গরুও তার নাকটা যে আছে না, বেশিরভাগ পশুর নাকটা দেখবে থ্যাপড়া, নাকের সামনেটা ডগাটা, আর সেখানে বিন্দু বিন্দু ঘাম জমে। প্রত্যেক পশুই ওই নাক দিয়ে টের পায় তার কাছে খাদ্যটা এবং যে জীব সামনে রয়েছে, তা মানুষ হোক অন্য কোনো জীব হোক, তার পক্ষে অনুকূল না প্রতিকূল, খাদ্যটা তার জন্য অনুকূল না প্রতিকূল, খাদ্যটা কোনো বিষ নয় তো, সেটা টের পায় ওই নাক দিয়ে। তাই খুব সেন্সিটিভ নাক, অর্থাৎ সেন্সর যাকে বলা হয় ইংরেজিতে। পৃথিবীর বুকে সবথেকে উচ্চকোটি মানে উচ্চতম সবথেকে সুপার কোয়ালিটির সেন্সর যদি হয় গোমাতার নাক। ওই নাক দিয়ে তিনি বুঝতে পারেন যে ওই বাড়ির কার কী রোগ হয়েছে, যে বাড়িতে তিনি থাকেন। তো ওই তৎজাতীয় ঔষধি গাছপালা খেয়ে এসে, জড়িবুটি খেয়ে এসে, আর তিনি যে দুধ গোবর গোমূত্র দেন সেটি মহা ঔষধ আজকের দিনেও। আর আজকের দিনে পৃথিবী সবাই জানে, পৃথিবীর মানুষ রিসার্চ করে জেনে ফেলেছে গোমূত্র সমস্ত জীবজগতের জন্য ঔষধ। গোমূত্র থেকে ঔষধ তৈরি হচ্ছে মারাত্মক কঠিন কঠিন রোগের। সাধারণ জ্বর সর্দি কাশি তো বটেই, পেটে গ্যাস হজম হচ্ছে না এ তো রয়েছেই, এ তো হয়, দূর হয় বা চিরতরে মুক্ত হয়ে যায়, এই সমস্ত রোগ থেকে মুক্ত হয় গরুর গোমূত্র খেলে পর। এখন গোমূত্র থেকে ঔষধি বানাচ্ছে, আর ক্যান্সার, ডায়াবেটিস, এইডস, এমনতর যে সমস্ত ভয়ঙ্কর রোগ একবার ধরলে আর জীবন থেকে মুক্ত হবার, ওই রোগ থেকে মুক্ত হবার কোনো চান্স নেই। এটাকে বলছে লাইফ টাইম ডিজিজ। মানে যার ধরলো একবার ডায়াবেটিস, যার একবার ডায়াবেটিস ধরলো, সে জীবনভর ঔষধ খেয়ে যাবে।
লাইফ টাইম ডিজিজ বলে দিল, তোমার আর ওর থেকে মুক্তি নেই। গোমূত্রই তার সমাধান। ক্যান্সার, জীবনভর তোমাকে ওই কেমোথেরাপি করতে করতে জীবনটাই শেষ হয়ে যাবে, তারপর ঔষধ খেতে খেতে জীবনের আয়ু প্রতিদিন শেষ হবে। ক্যান্সারেরও প্রধান ঔষধ গোমূত্র। ভারতবর্ষের আয়ুর্বেদ এইরকম পঞ্চগব্য দিয়ে ঔষধি বানানোর অনেক কলাকৌশল বলে গেছেন। পঞ্চগব্য মানে গোবর, গোমূত্র, দুধ, দই এবং ঘি। কেবল কি তাই, গাছপালা, তারও রোগ নিবারণ করার জন্য এই পঞ্চগব্য, গোবর, গোমূত্র, তারও রোগ নিবারণের জন্য। আর এই সমস্ত প্রশিক্ষণ তো আমরা দিই, তোমরাও অনেকে নিয়েছো। কেমন করে গোবর, গোমূত্র থেকে কিভাবে কীটনাশক নয় কীট নিয়ন্ত্রক বানাবে। তোমার জমিতে, তোমার ফল ফসলে, তোমার গাছে কীট আসবে না, ফসল নষ্ট করবে না, রোগ ধরতে পারবে না। ফল ফসলের জীবনী শক্তি যেমন বেড়ে যাবে, গাছপালার জীবনী শক্তি বেড়ে যাবে। চাষে যা ফসল লাগিয়েছ সেই চাষের, সেই ফসলের অর্থাৎ সেই গাছের জীবনী শক্তি বেড়ে যাবে। জীবনী শক্তি বেড়ে যাবে মানে তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে। কথা বোঝা গেল? আর যে কোনো পশুর কোনো রোগ ধরলে পর ওই পঞ্চগব্য দিয়ে তার চিকিৎসা আছে আয়ুর্বেদে। এইবার বুঝতে পারছো, একে 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 বলতে বলতে যাচ্ছি। এইবার ধরো মানুষের রোগের কথা তো হলো, তার জন্য পঞ্চগব্য। আর মানুষ তার বাঁচা, বৃদ্ধি এবং বিকাশের জন্য, মানুষের বাঁচা, বৃদ্ধি এবং বিকাশের জন্য দুধ তো অপরিহার্য। দুধকে সুষম খাদ্য বলা হয়। তুমি অন্য কোনো খাদ্য খাবার খাও আর না খাও, কেবল দুধ পান করে সারা জীবন বেঁচে থাকতে পারো, সারা জীবন। কোনো পুষ্টির, কোনো প্রোটিন, ভিটামিন, মিনারেলসের কোনো কমি হবে না। এরকম আজ এই মুহূর্তেও বহু মানুষ পৃথিবীতে আছে যারা কেবল দুধ পান করে বাস করেন। পশ্চিমবঙ্গে একজন দুধাহারি, জলাহারি, এরকম সমস্ত সাধু বাবা আছেন যারা কেবল দুধ পান করেই রয়েছেন জীবনে, অন্য কোনো খাদ্য খাবার খান না। তাহলে কেন গোমাতা বিশ্বের মাতা, তার এক একটা বিন্দু আমি বলছি, বুঝতে পারছেন? এইবার ক্ষিতি অফ তেজমরুদ্বম, মাটি, জল, অগ্নি, বায়ু, শব্দ, তারও মা গোমাতা। হ্যাঁ, তারও মা গোমাতা। দেখো আজকের দিনে মাটি, চাষযোগ্য মাটি, ও আজকে বাঁঝা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে, মৃত হয়ে গেছে। ওই মাটিতে তুমি কোনো ফসল ফলাতে পারবে না যতক্ষণ না তুমি ইউরিয়া, ডিএপি, সুপারফসফেট জাতীয় বিষ, রাসায়নিক ফার্টিলাইজার, রাসায়নিক সার যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ কোনো ফলের তুমি আশা করতে পারছো না। তোমাকে ঢালতেই হচ্ছে বোড়া বোড়া, কট্টা কট্টা, মানে বস্তা বস্তা ঢালতে হচ্ছে একটা ফসল পাওয়ার জন্য। তারপর ফসল পাবে না, তারপর ঝাঁকে ঝাঁকে, দলে দলে, কোটি কোটি সংখ্যায় কীট পতঙ্গ আসবে, ভাইরাস, ব্যাকটেরিয়া তোমার গাছকে খেয়ে নেবে, তোমার ফসলকে খেয়ে নেবে। কারণ তার তো জীবনী শক্তিই নেই, গাছেরও জীবনী শক্তি নেই, ফল ফসলেরও জীবনী শক্তি নেই। অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাটাই খতম, শেষ। ফার্টিলাইজার ঢেলে ঢেলে, ওই বিষ, রাসায়নিক সার ঢেলে ঢেলে। এইবার ওই রোগ পোকাকে নিবারণ করতে গেলে তোমায় লিটার লিটার স্প্রে করতে হবে কি, কীটনাশক, পেস্টিসাইড। আর একবার দিলেই কি হয়ে গেল? না, বারবার দিতে হচ্ছে। তারপরেও কি তুমি নিশ্চিন্তে থাকতে পারবে? না। যে জাতীয় পোকার জন্য দিলে দেখলে অন্য জাতীয় আর এক পোকা এসে অ্যাটাক করেছে। হচ্ছে কি না? তোমরা বেশিরভাগই তো কৃষক ঘরের বউ, কৃষক ঘরের সন্তান, তাই না?
তাহলে বিভিন্ন প্রকারের লিটার লিটার কীটনাশক মানে আরেকটা বিষ ছড়াতে হচ্ছে। আর সেই ফল ফসল খেয়ে মানুষের জীবনী শক্তি বাড়তে পারে না মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়তে পারে? ফলে রোগ আর রোগ, জনে জনে ঘরে ঘরে, জনে জনে ঘরে ঘরে রোগ আর রোগ আর রোগ। এই জীবনী শক্তিকে, এই প্রাণ শক্তিকে বাড়াতে গেলে, আয়ু বাড়াতে গেলে, যেমন আয়ুর্বেদ, এই জীবনী শক্তিকে বাড়াতে গেলে, প্রাণ শক্তিকে বাড়াতে গেলে গো মাতাই একমাত্র তার সমাধান। গরুর গোবর গোমূত্র মাটির প্রাণ ফিরিয়ে আনবে, মাটির জীবনী শক্তিকে ফিরিয়ে আনবে, যার প্রশিক্ষণ 4 দিন ধরে এই গ্রামে তোমরা করেছিলে, অনেকেরই হয়তো মনে আছে। একমাত্র জমিকে, জমির প্রাণ ফিরিয়ে দিতে, জমির জীবনী শক্তি ফিরিয়ে দিতে, জমিকে উর্বর করতে একমাত্র সমাধান গোমাতা। সারা পৃথিবী আজ মেনে নিয়েছে। সারা পৃথিবীতে যে সমস্ত প্রথম বিশ্বের দেশ আছে, যদি ভারত থেকে কোনো ফল ফসল যায় তো তারা আগে টেস্ট করে, যাঁচ করে, পরীক্ষা করে, সেটা তো কোনো ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি নয়, না জৈব পদ্ধতিতে তৈরি। যদি জৈব পদ্ধতিতে তৈরি হয় তবেই তারা নেবে, নতুবা ওখান থেকেই গো ব্যাক করে দেবে, ওখান থেকেই বিদায় করে দেবে, ওদের দেশে ঢুকতে দেবে না। বুঝতে পারছো? তাহলে সারা পৃথিবী জেনে গেছে গোবর গোমূত্রের মাহাত্ম্য, আর সেটা কৃষিকাজের জন্য, মাটির জন্য কত অপরিহার্য, কারণ সমাধান অন্য কিছুতে নেই, তারা জেনে গেছে। আমরা এখনও জানতে পারলাম না, আমরা এখনও ভয় খাচ্ছি। বিনা ফার্টিলাইজার অর্থাৎ বিনা ইউরিয়া ডিএপি সুপার ফসফেটে কি ফসল হতে পারে? যার জন্য প্রশিক্ষণ নিয়েও আমরা কেউ সাহস করছি না যে 1 কাঠা জমিতে কোনো ফসল লাগিয়ে গোবর গোমূত্র থেকে যেভাবে পদ্ধতি বানিয়ে তোমাদের সার তৈরি করা, কীট নিয়ন্ত্রক তৈরি করা শিখিয়েছি, সেগুলো করতে সাহস করতে পারছো না। যদি করো সেই বছরই, প্রথম বছরেই কি হবে? ফল ফসলের গন্ধ, বর্ণ, স্বাদ তিনটেরই পরিবর্তন হবে। আর 2-3 বছরের মধ্যে জমিটা প্রাণবন্ত হয়ে যাবে, জীবন্ত হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। আর সেই জমি যা ফসল ফলাবে, 2-3 বছর আগে যে তোমার শ্রম, সময়, অর্থ বিনিয়োগ করতে হতো একটা ফসল পাওয়ার জন্য, তার 75 ভাগ তোমার কমে যাবে। 75 ভাগ তোমার শ্রম, সময়, অর্থ কম লাগবে। আর প্রথমবার থেকেই তো তুমি ফল ফসলে গন্ধ, বর্ণ, স্বাদের পরিবর্তন পাবে। রাসায়নিক সার দিয়ে যা খাদ্য খাবার খাচ্ছ, তার গন্ধ, বর্ণ, স্বাদ তিনটেই নষ্ট হয়ে গিয়েছে। আর একমাত্র গোমাতাই তার সমাধান। পুনরায় সেই খাদ্য খাবারের, সেই ফসলের, সেই ফলের যদি গন্ধ, বর্ণ, স্বাদ ফিরিয়ে আনতে হয়, সমাধান একমাত্র গোমাতা। তাহলে মাটি আবশ্যক, মাটির জন্য আবশ্যক, জমির জন্য আবশ্যক গোমাতা। তাহলে ক্ষিতি হলো জল। জল যদি আজ শুদ্ধই পেত মানুষ, তাহলে ওই বোতলবন্দি জল কেন কিনছে আর খাচ্ছে? এই জন্যই খাচ্ছে, আজ মাটির তলা থেকে যে জল পাওয়া যাচ্ছে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে সাপ্লাই জল দিচ্ছে, তাহা শুদ্ধ নহে, তাহা অশুদ্ধ। তাই তোমাকে শুদ্ধ জল বলে আরেকটা ধোঁকা বাজারে প্রচলিত রয়েছে, যে বোতলে যে জল, প্যাকেট করা জল, প্যাকিং করা জল, সেটা তোমরা যে খাচ্ছ সেটা অ্যাসিটিক জল, অম্লীয় জল। তার মধ্যে কতটুকু মিনারেলস আছে, কে কজন আমরা পরীক্ষা করে দেখি যে কতটুকু মিনারেলস আছে। সেখানে লেখা হচ্ছে মিনারেলস ওয়াটার, পিউরিফাই ওয়াটার, কত রকম শব্দ দিয়ে বলা হচ্ছে। তো
পরীক্ষা করে দেখা গেছে গোবরের ঘুঁটে পোড়ানোর যে ছাই, সেই ছাই দিয়ে যে জল শোধন করা হয় পৃথিবীর বুকে, সেই জল ফুল মিনারেলস আর ফুল অ্যালকালাইন, পূর্ণ ক্ষারীয় জল আর খনিজ পদার্থে ভরপুর ফুল মিনারেলস ওয়াটার। কেন না, গরুর গোমাতার গোবরে 18 রকমের উপাদান পাওয়া গিয়েছে, যে 18 রকম উপাদান যে কোনো জীবের জন্য প্রয়োজন, তবেই তার শরীরটা গড়বে, তৈরি হবে শরীরটা। সেই শরীরটার 18 রকম উপাদানের প্রয়োজন। এই 18 রকম উপাদান আর কোথাও পাওয়া যাবে না, গোমাতার গোবরে পাওয়া যাবে। সে গোমাতা যতই পলিউশন খাদ্য খাবার খাক না কেন, যতই পলিউশন বায়ুমণ্ডলে থাকুক না কেন, এই গোবরে পাওয়া যায়। আর সেই গোবর যখন পোড়ানো হয়, জল মাত্রই অক্সিজেন আর হাইড্রোজেন, এই দুইয়ের সম্মিলনে হচ্ছে জল। জলের অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য দরকার পড়বে গোমাতার গোবরের ভস্ম। কেন না, এই পরিবেশ পরিস্থিতিতে এই খাদ্য খাবার খেয়ে গোমাতা যে গোবর দেয়, সেই গোবরে 23% শুদ্ধ অক্সিজেন, ল্যাব টেস্ট করে জানা গিয়েছে 23% শুদ্ধ অক্সিজেন আছে। যখন কিনা বায়ুমণ্ডলে 21% অক্সিজেন থাকে। বায়ুমণ্ডলে বিভিন্ন বায়ুর উপাদানের মধ্যে অক্সিজেন উপাদান 21%। কিন্তু আজকে যত বায়ু দূষিত হয়েছে এয়ার পলিউশনের কারণে, গ্রামে 13-14 এসে দাঁড়িয়েছে অক্সিজেন আছে বায়ুমণ্ডলে, শহরে 8-9 নেমে এসেছে অক্সিজেন, এত এয়ার পলিউশন। সেই অবস্থাতেও গোমাতার গোবরে টেস্ট করে জানা গিয়েছে, ল্যাব টেস্টে জানাচ্ছে 23% শুদ্ধ অক্সিজেন আছে। ওই গোবরটা, কাঁচা গোবরটা যখন শুকাচ্ছে, তখন কান্ডা বা ঘুঁটে বলি আমরা, শুকনো গোবর, শুকনো গোবরে অক্সিজেন কমে যাওয়ার জায়গায় অক্সিজেন বেড়ে 27% পাওয়া যাচ্ছে। কোনো প্রসেস লস হয়নি। গোবর কাঁচা 23% অক্সিজেন, শুকনো মানেই তো প্রসেস করা হলো। আর প্রসেস করলেই যে কোনো দ্রব্যকে যদি প্রসেস করা হয়, প্রসেস লস কিছু হয়, মানে কিছু কমে যায়। যেমন তুলোর থেকে এটা হয়েছে, তো তুলোটা যখন গাছে ছিল, এবার প্রসেস করলো, যখন এই কাপড়টা বানালো, তাহলে কিছু তুলো তো নষ্ট হবে, প্রসেস লস হবে কি না? হ্যাঁ, সব কিছুই প্রসেস লস একখানা সাধারণ সূত্র। গোবরে অক্সিজেন যা ছিল, শুকিয়ে যাবার পর অক্সিজেন কমলো না, অক্সিজেন বেড়ে গেল। অদ্ভুত ব্যাপার। ওই ঘুঁটে বা কাণ্ডাকে যখন একবার পোড়াবে, তখন আরও অক্সিজেন কমে যাওয়ার কথা না হয়ে অক্সিজেন আরও বেড়ে গেল। প্রথমবার পোড়ালে কয়লা, মানে কাঠকে পোড়ালে যেমন কালো কালো হয়, কাঠ কয়লা বলা হয় তাকে, তেমনি কালো কালো ঘুঁটেটাও প্রথম হয় প্রথমবার পোড়ালে পর। ওই অবস্থায় টেস্ট করে দেখা গেছে 46.6% অক্সিজেন ওর মধ্যে রয়েছে, মানে অক্সিজেন লেভেল বেড়ে গেল। ওই ঘুঁটেটাকে আবার দুবার আগুন জ্বালিয়ে যখন পোড়ানো হয়, তখন ভস্ম, ছাই 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 কালারের ভস্মর মতন দেখা যায়। তখন আরও অক্সিজেন বেড়ে গেল, 60+ অক্সিজেন পাওয়া যাচ্ছে ওই ভস্ম হয়ে। আর সেই ভস্ম জলে দেবার কথা আজ বিজ্ঞানীগণ জানাচ্ছেন। জলে শুদ্ধিকরণের জন্য, জলে ক্ষারের মাত্রা বাড়ানোর জন্য, যা কোথাও নেই। বেশিরভাগ জলই তোমরা বোতলবন্দি জল, তা বেশিরভাগই অম্লীয় জল, অ্যাসিটিক জল। সাধারণভাবে যে জল পাওয়া যাচ্ছে তাহাও তা। পিএইচ মিটার, থার্মোমিটার যেমন জ্বর মাপে, তেমনি জলের তীব্রতা কোনো রাসায়নিক তরল পদার্থের, অ্যাসিড জাতীয়,
অম্লত্ব খারত্ব মাপার একটা যন্ত্র, তার নাম পিএইচ মিটার বলা হয়। ফুল ফর্ম জানা আছে পিএইচ মিটারের? ফুল ফর্মটা জানার চেষ্টা করবে। পিএইচ মিটার মানে সেটা একটা মিটার, জলের মধ্যে সাধারণ জল, বোতলবন্দি জল আর ওই ভস্য, গোবরের ভস্য মেশানো জল, এই তিনটে ঢোকানোর পর দেখছে গোবরের ভস্য দেওয়া জলে তরতর করে 7-এর ওপরে চলে গেল কাঁটাটা, 11-এ গিয়ে ঠেকল। যেমন থার্মোমিটারে একটা সাধারণ আমরা আমাদের জ্বর মাপা হয় না, 97 সাধারণ জ্বর, 97-এর উপরে গেলে পর মারাত্মক, 97-এর নিচে গেলে পরেও মারাত্মক, তাই না? ঠিক পিএইচ মিটারে 7-এর ওপরে গেলে তত অ্যালকালি মানে তত ক্ষারীয়, 7-এর যত নিচে নামবে তত অ্যাসিড অম্ল, এইভাবে মাপা হয়। কেবল কি তাই, ভারতবর্ষের আর্য ঋষি মহর্ষি মহিষী নারী এনারা একটা পদ্ধতি চালু করেছিলেন, যখন কোনো মানুষ মারা যাবে তখন তাকে পোড়ানো হবে। এটা আর্য ভারতেই একমাত্র চালু আছে, একদম উত্তম এবং সায়েন্টিফিক। এই পদ্ধতি পৃথিবীর আর কারোর কাছে নেই। তোমরা সবাই জানো, হয় মাটির নিচে পোঁতে, যেভাবে পোঁতে আর তো কিছু করতে পারে না, তাকে কবর দেয়া বলে, তাকে আরও অন্যান্য অনেক ভাষায় অনেক কিছু বলতে পারে, অনেক দেশ অনেক কিছু বলতে পারে। মূলে কবর দেওয়া মানে মাটির নিচে পুঁতে দেওয়া। সব থেকে সায়েন্টিফিক, লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেটা ভারতবর্ষের আর্য ঋষিরা দেখিয়েছেন, মানুষকে বা মৃত জীবকে পুড়িয়ে দেওয়া। বর্তমানে পোড়াতে গেলে দুরকম ব্যবস্থা পাওয়া যায় শ্মশান ঘাটে, একটা কাঠের চুল্লি আর একটা ইলেকট্রিক চুল্লি, তাই না? কিন্তু 3 নম্বর চুল্লি আমাদের সচরাচর জানাই নেই, যেটা প্রাচীন ভারতে ছিল। 3 নম্বর চুল্লিটা হচ্ছে গোকাষ্ঠ চুল্লি। গোকাষ্ঠ মানে গরুর গোবরের ঘুঁটে দিয়ে মৃত শরীরকে দাহ করা। আজকের দিনে কলকাতার আশেপাশে যে সমস্ত গঙ্গার ধারে ধারে শ্মশান ঘাট আছে, বেশ কয়েকটি শ্মশান ঘাটে গোকাষ্ঠ দিয়ে মৃত শরীর পোড়ানোর ব্যবস্থা রেখেছে। কাঠের চুল্লিও আছে এবং ইলেকট্রিক চুল্লিও আছে। পরম্পরায় আছে পোড়ানোর পর, শরীরটা পুড়ে যাওয়ার পর সেই ছাইগুলো নিয়ে কোনো জলাশয়ে দিয়ে দেওয়া। তা নদী থাকলে নদী, পুষ্করিণী থাকলে, পুকুর থাকলে পুকুরে, জলাশয়ে, তার জন্য জলাশয়ের ধারেই বেশিরভাগ শ্মশান। এই হলো পরম্পরা, ভারতীয় আর্য সিস্টেম। এইবার ঋষিরা কি জানতেন না যে জল দূষণ হবে ওই ছাইগুলো ফেললে পর? তারা কি এতটাই মূর্খ ছিলেন যে জল দূষণ করানোর জন্যই ছাই ফেলানোর, মৃত শরীরকে দাহ করার পর যত ছাই হলো সেই ছাই ফেলানোর জন্য, জলকে দূষণ করার জন্য তারা এইরকমই বেকুব ছিলেন, এইরকমই মূর্খ ছিলেন? নিশ্চয়ই না। তারা জানতেন, কারণ প্রাচীন পরম্পরাই ছিল গোকাষ্ঠে মৃত শরীর দাহ করা। এখন সেই গোকাষ্ঠ আমরা মেশিনে বানাচ্ছি, গরুর গোবর মেশিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাতে ডাইস আছে, এরকম লম্বা লম্বা কাঠের মতন হয়ে বেরিয়ে পড়ছে, দিয়ে শুকিয়ে দেওয়া হচ্ছে, সেই গোকাষ্ঠ। তখনকার দিনেও ঘুঁটে পাওয়া যেত, সেই ঘুঁটের আগুনে মৃত শরীর দাহ করা হতো। এখনো পর্যন্ত সেই পরম্পরা একটা রয়েছে। মৃত শরীর দাহ করার আগে আমরা তার শরীরকে স্নান করাই, স্নান করিয়ে ঘি মাখাই। বাজারে তো আর ঘি নামক যে বোতলে যা আছে তা তো আর ঘি নয়, শুদ্ধ রূপে ওটা পয়জন। সে প্রমাণিত হয়ে গেছে। তিরুপতি বালাজির লাড্ডু বানানোর সময় বছর 2 আগে যা ধরা পড়েছিল তা সবাই জানি আমরা। সেটা কি না, সেই ঘি যা ছিল গব্যঘৃত, দেশি গোমাতার দুধ থেকে দইকে মন্থন করে মাখন থেকে যে ঘি, সে ঘি দিয়ে তিরুপতি বালাজির লাড্ডু বানানো হতো। তো এইবার কি হলো
সেখানে কমিটিতে এমন কিছু মানুষ ঢুকে পড়ল যারা পলিউটেড মানুষ, চিন্তা ভাবনা বিচার গুণ স্বভাব কর্মে হীন, নীচ, চরিত্রহীন, আদর্শহীন। এমন কিছু মানুষ তিরুপতি বালাজির কমিটিতে ঢুকে পড়ল। ওই ঘি বাদ দিয়ে বাজারু ঘি, যে ঘিয়ের ডালদা, পশুর চর্বি, সিনথেটিক সেন্ট, আগ্রাম বাগ্রাম পশুর থেকে যে ক্রিম, সেই ক্রিম থেকে যে ঘিটা তৈরি হয়, সেই সমস্ত পয়জনাস জিনিসগুলো দিয়ে লাড্ডু বানানো শুরু করেছিল, আর তা সারা ভারতবর্ষ জেনে গিয়েছিল। বাজারে যাহা বিক্রি হয় তাহাই এবার কোনো কোম্পানি তার বিভিন্ন অনুপাতে মিলিয়ে দেয়। তখন তোমরা মনে করো খুব ভালো ঘি, কারোর সিনথেটিক সেন্ট বেশি দেওয়া আছে তো মনে করছে খুব ভালো ঘি, খুব দারুণ সেন্ট, তাই না? তো এই ডালদা, চর্বি গলানো, তারপর কী বলে সিনথেটিক সেন্ট, তারপর যত রকম পশুর দুধ হয় তার থেকে যে ক্রিম, সেই ক্রিম থেকে যে ঘি বানানো, এই সমস্ত দিয়ে তোমার আশেপাশে যে সমস্ত দোকান আছে সেই দোকানে কি হয়, ঘি বিক্রি হচ্ছে। এই ঘি নয়, পরম্পরা চালু হয়েছিল যখন, তখন সারা দেশে গব্যঘৃতই পাওয়া যেত, গাওয়া ঘি বলা হয়, যার পদ্ধতি তোমাদের প্রশিক্ষণে শেখানো হয়েছিল, আর এখনো যে পদ্ধতি বললাম। এই ঘি মৃত শরীরে স্নান করিয়ে সারা গায়ে মাখানো হয়, তারপর চিতায় ওঠানো হয়। যজ্ঞ করতে গেলেও এই ঘি দিয়েই যজ্ঞ হতো। আজ শুদ্ধ যজ্ঞ আর কোথাও পাওয়া যায় না, ওই বাজারের ওই পয়জনাস ঘি নিয়ে এসে যজ্ঞ হয় ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে, আশ্রমে আশ্রমে, যার পরিণাম বড়ই পলিউশন ছাড়া আর কিছু হয় না। তো ওই শরীরটা জ্বলার পর যে রাখ বা ছাইটা হলো, সেই ছাইটা কোনো জলাশয়ে ফেলা হতো। ফেললে কি হতো, সেই জলাশয়ের জলটা শুদ্ধ হতো, ক্ষারীয় হতো। সেখানের ভাইরাস, ব্যাকটেরিয়া, বীজাণু, কীটাণু সেগুলো নষ্ট হতো, জলের খারত্ব বাড়ত। বোঝা গেল? এই ছিল ঋষির রিসার্চ, আর সেটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে। তাহলে মূল কথায় ফিরে এসো, কেন গাওয়া বিশ্বস্য মাতারহ, গোমাতা সারা বিশ্বের মাতা, কেবল জীবের নয় জড় পদার্থেরও। তাহলে মাটির বললাম, জলের বললাম, হ্যাঁ, এবার আসো আগুনের। আগুন যদি শুদ্ধ আগুন চাও, তাহলে গোমাতার গোবরের ঘুঁটের আগুনই একমাত্র শুদ্ধ। নতুবা যা কিছু পুড়িয়ে তুমি আগুন তৈরি করছো, তার পরিণামে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, খতরনাক দূষিত বায়ুই ছড়াবে। দেখো, তোমার ঘরে যে এলপিজি গ্যাস, সেই তার আগুনে যে খাদ্য খাবার বানাচ্ছ, সেই আগুনটা কি শুদ্ধ আগুন? নয়। এই যে ইলেকট্রিক, কয়লা পুড়িয়ে ইলেকট্রিক, কয়লা পুড়লে বায়ু দূষণ হবে কি না? একমাত্র গোবর পুড়লে পর কোনো রকম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তো নয়ই, শুদ্ধ অক্সিজেন। কারণ আমরা যজ্ঞ যখন করি, সেই যজ্ঞ প্রমাণিত হয়েছে, ল্যাব টেস্টে ধরা পড়েছে, যজ্ঞ করলে 1 ছটাক ঘি, 64 গ্রাম ঘি যদি যজ্ঞ করে মানে আগুন জেলে তাতে পোড়ানো হয়, তাহলে টন পরিমাণ শুদ্ধ অক্সিজেন নির্মাণ হয়। টন পরিমাণ। প্রশিক্ষণে তোমাদের যজ্ঞ করা শেখানো হয়েছিল, ছোট পাত্রে তোমরা ঘুঁটে জেলে তার মধ্যে 9টা আতপ, গোটা গোটা আতপ চাল, এবং ওই পদ্ধতিতে যে ঘি, যাকে গাওয়া ঘি বলা হয়, সেই ঘি 1 চামচ পোড়ানোর কথা বলা হয়েছিল ঘরে ঘরে। কয়জন করো জানি না। আগরবাতি থেকে মুক্ত হয়ে
ওই হবন প্রক্রিয়া, অগ্নিহোত্র হবন যাকে বলা হয়, যাহা বায়ুমণ্ডল, তোমার ঘরের বায়ুমণ্ডল, তোমার ঘরের মানুষজনের সবেরই চিন্তা ভাবনা বিচার গুণ স্বভাব কর্মের পরিবর্তন আনবে। ওই হবন করলে প্রতিদিন তোমার ঘরে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে নিবারণ হবে। ওই হবন করলে কত উপকার, সেগুলো একে একে বলা হয়েছিল। তাহলে আজ যদি শুদ্ধ অগ্নির প্রয়োজন পড়ে, না কয়লা পুড়িয়ে সেটা পাবে, না কাঠ পুড়িয়ে পাবে, না এলপিজি গ্যাস পুড়িয়ে পাবে, না পেট্রোল, না ডিজেল, না কেরোসিন পুড়িয়ে পাবে। আরে বিড়ির মাথায় তো আগুন থাকে, সিগারেটের মাথাতেও আগুন থাকে, কলকে গাঁজা যারা দম মারছে তার মাথাতেও তো আগুন থাকে। সেই আগুন শুদ্ধ আগুন কি? সেই আগুন শুদ্ধ? সেই আগুন দিয়ে তুমি হোমযজ্ঞ করতে পারবে? নয় না। তাহলে শুদ্ধ আগুন পেতে গেলে গোমাতা আবশ্যক। বোঝা গেল? এছাড়া কোনো বিকল্প নেই, একমাত্র সমাধান গোমাতা। তাহলে ক্ষিতি অপ তেজ, মরুত, বায়ু, বায়ুর কথা তো বলাই হলো। আজ যে ভয়ঙ্কর এয়ার পলিউশন চলছে, সেই বায়ুকে দূষণ থেকে মুক্ত করতে পারে আর কেউ না, একমাত্র গরু এবং গরুর গোমাতার ঘুঁটে, এবং ঘুঁটেকে পুড়ালে পর, হবনযোগ্য করলে পর, ল্যাবরেটরি টেস্ট সারা পৃথিবী জেনে গেছে, ওই হবনযোগ্য করলে পর ঘুঁটে দিয়ে তিনটে ধোঁয়ার মধ্যে তিনটে খুব মূল্যবান উপাদান পাওয়া যাচ্ছে। একটার নাম ইথিলিন অক্সাইড, একটার নাম প্রপলিন অক্সাইড, আর একটার নাম থার্মালিন অক্সাইড। এই তিনটে উপাদান ওই যজ্ঞে থেকে পাওয়া গিয়েছে। আর ঋষিরা হাজার হাজার বছর পূর্বে যজ্ঞ করলে বৃষ্টিপাত হয় বলে গেছেন, যজ্ঞ করলে শুদ্ধ অন্ন উৎপন্ন হয় বলে গেছেন, যজ্ঞ করলে শুদ্ধ মতি গতি হয়, দুর্গতি দুর্মতি বর্তমান কালের মতো নয়। ঋষিরা হাজার হাজার বছর আগে বলে গেছেন। কি করলে? না কেবল যজ্ঞ করলে। যজ্ঞ কি দিয়ে হবে? তার তিনটি মূল উপাদান: দেশি গোমাতার গোকাষ্ঠ মানে ঘুঁটে, গাওয়া ঘি, আর গোটা গোটা আতপ চাল। এই তিনটে সামগ্রী পুড়লে পরেই ইথিলিন অক্সাইড, থার্মালিন অক্সাইড আর প্রপলিন অক্সাইড পাওয়া যাচ্ছে ওই ধোঁয়াতে। ইথিলিন অক্সাইড আর থার্মালিন অক্সাইডের কাজ কি? জীবাণু কীটাণু নাশক, জার্ম ভাইরাস ব্যাকটেরিয়াকে মুক্ত করে। অপারেশন করতে অপারেশন থিয়েটারে যারা যারা পৌঁছেছ, তাদের সারা শরীর এবং পোশাক আশাক এবং ইনস্ট্রুমেন্ট ওই ইথিলিন অক্সাইড, কেমিক্যাল ইথিলিন অক্সাইড, ফার্মালিন অক্সাইড দিয়ে শোধন করা হয়। আর ফার্মালিন দিয়ে মাছকে, ইলিশ মাছকে ফার্মালিনে জারিত করে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, সারা দেশে। কেন না? মাছটা তাড়াতাড়ি পচবে না বলে ফার্মালিন, তাও কেমিক্যাল ফার্মালিন। শুদ্ধ ফার্মালিন তা গোমাতার থেকেই আসবে, গোবরের ঘুঁটে থেকে আসবে। আর একটা যেটা বললাম তার নাম প্রপলিন অক্সাইড। এই প্রপলিন অক্সাইডের কাজ কি? না, এই প্রপলিন অক্সাইডের কাজই হচ্ছে বৃষ্টির মূল উপাদান, মেঘ নির্মাণ করে এই প্রপলিন অক্সাইড। যে সমস্ত জায়গায় খরা হয়, খরা মানে বৃষ্টি নেই, সেই সমস্ত জায়গায় সিলিন্ডারে প্রপলিন অক্সাইড ভরে বায়ুমণ্ডলে ছড়ানো হয় হেলিকপ্টারে চড়ে। কৃত্রিম উপায়ে বর্ষা ঝরানোর জন্য অতি আবশ্যক এই প্রপলিন অক্সাইড। এখন কৃত্রিম মানে কেমিক্যাল বিভিন্ন রকম বেরিয়েছে, যেগুলো দিয়ে মেঘ সৃষ্টি করে কৃত্রিম উপায়ে জল ঝরানো হচ্ছে, কিন্তু সে জল তো শুদ্ধ নয়, সে জল প্রাকৃতিক নয়। তার থেকে কি উপকারটা পাবো? তাই যজ্ঞ করলে বৃষ্টিপাত হয়, আজ বৈজ্ঞানিকগণ সেটা জানছেন, বলছেন।
ওই প্রপিলিন অক্সাইড। তাহলে ক্ষিতি অফ তেজ, মরুত মানে বায়ু, বায়ুকে শুদ্ধ করার জন্য একমাত্র সমাধান গোমাতা। শুদ্ধ জল বর্ষানোর জন্য যে জলে 18 রকম উপাদান আছে, কারণ 12 কিলোমিটারের ওপর ওই উপাদানগুলো ছেয়ে রয়েছে, নামতে পারছে না, ভয়ঙ্কর পলিউশন বিভিন্ন বায়ু স্তরে রয়েছে। আর একটা যজ্ঞ করলে সেই বায়ু স্তরে ওই ধোঁয়াটা জার্ম ভাইরাস ব্যাকটেরিয়াগুলো যে বায়ু স্তরে রয়েছে সেগুলোকে মারতে মারতে 12 কিলোমিটার ওপর পর্যন্ত উঠে গিয়ে 200 কিলোমিটার, এই 200 একর জমির জায়গার মতন একটা ছোট্ট পাত্রে যদি যজ্ঞ করি, অতটা পরিমাণ জায়গা শুদ্ধ হয়ে যায়। আর ওই পরিমাণ জায়গায় যখন জল ঝরে পড়ে, সেই জলটা 18 রকম উপাদান নিয়ে ঝরে পড়ে মাটিতে, আর সেই মাটিতে তখন আর কোনো ফার্টিলাইজার, পেস্টিসাইড কোনো কিছু দেবার কোনো প্রয়োজনই পড়ে না, মাটি আপনা আপনি উর্বর হয়। জঙ্গলে অরণ্যে কে ফার্টিলাইজার পেস্টিসাইড দেয় ভাই? আমার জমি ছাড়া বাদবাকি যে সারা দেশে গাছপালা রয়েছে, কে সেখানে জল দেয়, কে সেখানে সেচন করে, কে সেখানে সার দিতে যায়? ওই জল, শুদ্ধ জল, 18 রকম উপাদান মিলিত জল। জল মানে জীবন, তো জীবনই শক্তিসম্পন্ন জল, ওই বোতলবন্দি অ্যাসিটিক জল নয়। হ্যাঁ, তারপর মাটির নিচের থেকে যে আর্সেনিক যুক্ত জল, সে জল নয়। একে বলে জীবনী শক্তি। তাহলে জলের জীবনী শক্তি বাড়ানো, বায়ুর জীবনী শক্তি, বায়ুতেও, বায়ু হলো প্রাণ, প্রাণই হলো বায়ু, হ্যাঁ না? তো প্রাণময় জগৎ, প্রাণ শক্তিকেও বাড়াতে গেলে, জীবকে বেঁচে থাকতে গেলে অক্সিজেন প্রয়োজন, প্রাণ প্রয়োজন, তা করতে গেলেও গোমাতাই একমাত্র সমাধান। এবার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্ষিতি অফ তেজ মরুত বম। আকাশ তত্ত্বের মধ্যে শব্দই হলো মূল। তো সেই শব্দ দূষণ, সাউন্ড পলিউশন আজ ভয়ঙ্কর। যত গাড়ির চলার ঘর ঘরে শব্দ, হর্নের শব্দ, ডিজে বাজানোর শব্দ, ফ্যাক্টরির কলকারখানার শব্দ, বাজি পটকা, বম, সমস্তের যে শব্দ বায়ুমণ্ডলকে ভয়ঙ্করভাবে এই শব্দ দূষণ করে চলেছে, কে না জানি। এই শব্দ এমনই একটা বিষয় যে যেখানে যে শব্দ হাজার হাজার বছর ধরে চলছে, সেই জায়গার যে বায়ুমণ্ডল বা সেই জায়গার যে প্রকৃতি, যাকে বলা হয় ইকোসিস্টেম, যাকে বলা হয় ইকোসিস্টেম, সেই সমস্ত ধরে রাখে। তোমরা হয়তো এখন শব্দ সম্বন্ধে কোনো ধারণাই নাই। পৃথিবীর বুকে এমন অনেক দেশ আছে যেটা বিখ্যাত হয়েছে, তার নাম আফ্রিকা মহাদেশের একটি দেশ, তার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ায় কি ঘটনা ঘটেছিল? এই ইথিওপিয়ায় কি ঘটনা ঘটেছিল? বছরের পর বছর জল, বৃষ্টি নেই সেখানে। কেন নাই তা এখনো অনেকেই জানে না। এই জন্য নাই, এই ইথিওপিয়া ছিল একসময় বৌদ্ধিস্ট দেশ, আর বৌদ্ধিস্ট দেশে সকাল দুপুর সন্ধ্যায় তারা ধ্যানের সময় বড় বড় ড্রাম বাজাতো, আর সেটাই ইকোসিস্টেমে হাজার বছর ধরে সেটা ধরে রেখেছে। আর সেই দেশ যখনই খ্রিস্টান দেশ হয়ে গেল বা অন্য কোনো ধর্মাবলম্বী দেশ ঘোষণা হয়ে গেল, তাহলে সবশেষ ওই ঢাক ফাক, ওই সমস্ত যা কিছু চলতো সব বন্ধ, আর টুং টুং করে ঘন্টা বাজে গির্জায়। ইকোসিস্টেমে ভয়ঙ্কর গড়বড়ি শুরু হয়ে গেল। পরিণাম, বছরের পর বছর বৃষ্টি নাই। মানুষ জলের অভাবে তার সন্তানের খুন মানে রক্ত পান করত। এ তো ইতিহাস। এই শব্দ দূষণকে
ঠিক করতে গেলে, ইকোসিস্টেমকে ঠিক করতে গেলে, শব্দের যে ডিসহারমনি হয়েছে, ইকোসিস্টেমের যে ডিসহারমনি হয়েছে, তাকে হারমোনাইজ করতে গেলে, সাম্যে আনতে গেলে, ব্যালেন্স করতে গেলে একমাত্র সমাধান গোমাতা। গোমাতা যত রমভাবে হাম মা, এই মায়ের যে ফ্রিকোয়েন্সি ওয়েভ, এ একমাত্রই সমাধান। এই যত সাউন্ড পলিউশন বা ইকোসিস্টেমের ডিসহারমনি, অসাম্য অবস্থা, তার সাম্যে আনতে পারে একমাত্র গোমাতা। এ অদ্ভুত। তাই গরু প্রাণী নয়, এ বিশ্বের প্রাণ। গরু একটা জীব নয়, এ বিশ্বের জীবন। তাই ঋষিরা বলেছেন গাও বিশ্বস্য মাতারঃ। আর সাধুরা তো চাচ্ছেন তাই গোমাতাকে যত জলদ সে জলদ, যত শীঘ্র পার্লামেন্টে গো হত্যা বন্ধের কানুন আর গো মাতাকে রাষ্ট্রমাতা বলে ঘোষণা করা। আর আজ আমার এই বিষয় ছিল কেন গাও বিশ্বস্য মাতারঃ, কেন রাষ্ট্রমাতা ঘোষণা করতে চাচ্ছেন সাধু সন্তেরা। তার পিছনে যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? না কেবল কতকগুলো হঠাৎ করে মানুষের মাথায় ভূত চেপে বসলো যে একটা পশুকে রাষ্ট্রমাতা ঘোষণা করে দাও। না না। তাই আজ আমরা বলতে পারি যে মঙ্গলকারী মা, মঙ্গলকারী মা हमारी गोमाता, जय हो माँ हमारी गोमाता। सृष्टिकारी माँ हमारी गोमाता, पावनकारी माँ हमारी गोमाता, मंगलकारी माँ, मंगलकारी माँ हमारी गोमाता, जय हो माँ हमारी गोमाता, जय हो माँ हमारी गोमाता। बोलो गो माता की, भारत माता की।